কারাবন্দী দিবসে রামাল্লার রাজপথে হাজারো মানুষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর চলছে অমানবিক নির্যাতন, অভিযোগ হামাসের। গাজায় একদিনে নিহত আরও ২৫ ফিলিস্তিনি। পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যাবে না তেহরান, হবে না কোনো আলোচনা, সাফ বার্তা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। বেজিংয়ের শুল্কারোপে পাল্টা জবাব ট্রাম্পের। চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে ২৪৫% করার ঘোষণা। বাণিজ্য যুদ্ধ শুরুর দায়ভার যুক্তরাষ্ট্রের, বলছে চীন। এবং টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। লিডার ক্যাটাগরিতে আরও আছেন ডোনাল্ড ট্রাম্প, কেয়ার স্টার ইলন মাস্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। কারাবন্দী দিবসে পশ্চিম তীরের রামাল্লার রাজপথে বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। হাতে প্রিয়জনের ছবি, হৃদয়ে শোক নিয়ে স্বজনদের মুক্তির দাবি করেন তারা। ইসরায়েলি কারাগারে বন্দীদের উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ হামাসের। তেল আবিবের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরই মধ্যে গাজায় একদিনে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। হাতে ছবি, চোখের জলে প্রিয়জনের অপেক্ষা। পশ্চিম তীরের রামাল্লায় কারাবন্দী দিবসে ম্যানারা স্কয়ারে এক কাতারে হাজারো ফিলিস্তিনি। দাবি একটাই, ইসরায়েলি কারাগার থেকে স্বজনদের মুক্তি। আন্দোলনকারীরা জানান, ইসরায়েলের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নির্মম নির্যাতনে দিন কাটছে বন্দীদের। হামাস বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর যাদের আটক করা হয়েছে তাদের জীবনের দায় ইসরায়েলকেই নিতে হবে। কারাবন্দীদের মুক্তি যুদ্ধবিরতির মূল শর্ত। গাজা নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। হামলায় একদিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে মিশরের মাধ্যমে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে হামাস, যেখানে প্রথম সপ্তাহেই অর্ধেক জিম্মি মুক্তির কথা বলেছে তেল আবিব। বিনিময়ে থাকবে খাদ্য ও ত্রাণ প্রবেশের সুযোগ। যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। এদিকে গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। খাদ্য, পানি, ওষুধের হাহাকার সবখানে। ১১ লাখের বেশি শিশু ভুগছে চরম অপুষ্টিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে কোনো আলোচনা হবে না। অন্যদিকে পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনা স্বাভাবিক গতিতে চলছে বলে আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। গেল সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে কয়েক দফা বার্তা বিনিময়ের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের আলোচনা। দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখানোর পর আগামী ১৯শে এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনার কথা জানা যায়। এই দ্বিতীয় পর্বের আলোচনা নির্ধারিত দিনেই ইতালির রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এবারের আলোচনার মধ্যস্থতাও ওমানি করবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এসব আলোচনার মধ্যে পারমাণবিক সক্ষমতা সমৃদ্ধিকরণ বিষয়ে ইরান কোনো ধরনের সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই এই কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ওমানে বৈঠকে তৃতীয় কোনো দেশে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ওয়াশিংটনের পরিকল্পনা প্রত্যাখ্যান করতে পারে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা কূটনৈতিক মহলে। এদিকে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রক্রিয়া নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, স্বাভাবিক এবং নিয়মিত গতিতেই এই আলোচনা এগিয়ে চলছে। ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে চীন। ভিয়েতনামের পর মালয়েশিয়া সফরে শি জিনপিং, 30টিরও বেশি চুক্তি সই। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরই আস্থা রাখছে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনকে সামরিক সরঞ্জামের সহায়তা দেয়া দেশের প্রেসিডেন্টের প্রতি কেন এত ভরসা, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, ট্রাম্পের উপস্থিত বুদ্ধিনির্ভর দৃষ্টিভঙ্গি এই আস্থার প্রধান কারণ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের হাত ধরেই আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 3 বছর পেরিয়ে গেছে। যুদ্ধের শুরু থেকেই দুটি পক্ষে ভাগ হয়ে যায় বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ। শুরু থেকে ইউক্রেনকে একচেটিয়া সমর্থন দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর যেন পুরো চিত্রই পাল্টে যায়। জো বাইডেন ক্ষমতা ছেড়ে যাওয়ার আগেই কোটি কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম সহায়তার ব্যবস্থা করে যান কিয়েভের জন্য। এই সহায়তা এখন প্রায় ফুরিয়ে যাওয়ার পথে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে সহায়তার জন্য একটি বিলও পাশ করেননি। এর মধ্যে ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর রাশিয়ার পক্ষেই সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণার সময় বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন বুদ্ধিমান নেতা হিসেবে অভিহিত করেছেন তিনি। এসব দিক বিবেচনা করলেই বোঝা যায় ট্রাম্পের সমর্থনের পাল্লা মস্কোর দিকেই বেশি ভারী। একইভাবে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের ওপরই আস্থা রাখছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার পরিকল্পনা এই সংঘাতের মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউরোপ বা অন্যান্য দেশের মতো স্রোতে গা না ভাসিয়ে সমস্যার মূল কারণ বের করার চেষ্টা করছে ওয়াশিংটন। ল্যাভরভ আরও দাবি করেন, 2014 সালে কিয়েভে ইউক্রেনের সামরিক সেনাদের অভ্যুত্থানের অর্থের যোগান দিয়েছিল ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এছাড়া বাইডেন প্রশাসন ইউক্রেনকে বারবার ন্যাটোতে অন্তর্ভুক্তির চেষ্টা এ যুদ্ধের নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে। তবে ট্রাম্প বাইডেনের সে ভুল বুঝতে পেরেছেন এবং তার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী মাইক ওয়ালস এ পর্যন্ত যুদ্ধকে ঘিরে যেসব বার্তা দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত বুদ্ধির প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে দাবি করেন উইটকফ। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব যেন সংঘাতে না গড়ায় এ বার্তায় স্পষ্ট হয়েছে সাম্প্রতিক বৈঠকে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের হাত ধরেই আসতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান। তবে এক্ষেত্রে মস্কোই সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যে চীনের 125% শুল্কের জবাবে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেইজিংয়ের দাবি, এই বাণিজ্য যুদ্ধ শুরুর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। দিন দিন চরম আকার ধারণ করছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করছে ওয়াশিংটন বেইজিং। চীনের ওপর নতুন করে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে করা হয় 145%। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, অন্যান্য দেশের সঙ্গে শুল্ক বিষয়ে আলোচনা চললেও চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে সুবিধার বাইরে বেইজিং। ট্রাম্পের এ সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে চীন। স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই শুল্ক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং কোনো বাণিজ্য যুদ্ধ চায় না। নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুল্ক নিয়ে হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানান লিন জিয়ান। চলমান এই বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। তারা জানান, এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। এই উত্তেজনা বিশ্ববাজারে মন্দা ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। কাকুলি আখতার, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এতেই নড়ে চড়ে গেছে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের ভারসাম্য।
পরিবর্তিত পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের মোড় কোন দিকে ঘুরবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিশ্লেষকদের দাবি, খনিজের উপর চীনের আরোপিত এই নিষেধাজ্ঞার চাপ সামলাতে হিমশিম খাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে কে কার চেয়ে কতটুকু এগিয়ে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশ্বব্যাপী শুল্ক আরোপ করে অর্থনৈতিকভাবে ওয়াশিংটনকে বিশ্ব অর্থনীতির একচ্ছত্র অধিপতি বানানোর যে পরিকল্পনা ট্রাম্প করছেন তা আদতে কতটুকু সফল হতে পারে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় ট্রাম্পের শুল্কের জবাবে দেশটিতে বিরল খনিজ রফতানি বন্ধ করে দিয়েছে চীন। সেই ঘোষণার পর থেকেই থমকে গেছে মার্কিন ও ইউরোপীয় কোম্পানির অন্তত 5টি বড় চালান। রেয়ার আর্থ বা বিরল খনিজ 17টি মৌলিক উপাদান, যেগুলো ছাড়া চলে না স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, জেট ইঞ্জিন, এমনকি F-35 স্টেলথ ফাইটারও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব অনুযায়ী চীন এই বিরল খনিজের বিশ্ব উৎপাদনের 61% যোগান দেয়, প্রক্রিয়াজাত করে পুরো 92%। শুধু খনিজ উত্তোলন নয়, তাদের দখল পুরো মাইন টু ম্যাগনেট চেইনে, অর্থাৎ উত্তোলন থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত সব জায়গাতেই চলছে চীনের রাজত্ব। যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব বলছে 2020 থেকে 2023 পর্যন্ত আমদানিকৃত রেয়ার আর্থের 70% এসেছে চীন থেকে। আর যে হেভি রেয়ার আর্থগুলোর ওপর এবার বিধিনিষেধ, সেগুলোর 98% চীনের দখলে। যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ খাত একসময় ছিল জোরালো, কিন্তু পরিবেশ সংক্রান্ত খরচ, শ্রমব্যয় আর চীনের সস্তা দামের চাপে একে একে বন্ধ হয় মার্কিন কোম্পানিগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের মাধ্যমে ট্রাম্প যতই বাড়তি চাপ দিক না কেন, চীনের হাতে যে নিয়ন্ত্রণ, সেটির পাল্টা জবাব দেয়া সহজ নয়। কারণ এটি পণ্যের নয়, উৎসের যুদ্ধ। গুরুত্বপূর্ণ এই খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াও বেশ সময় সাপেক্ষ। চীনের অর্থনীতিবিদরা বলছেন, এটি প্রতিশোধ নয়, কৌশল। কিভাবে কম খরচে বেশি প্রভাব ফেলা যায়, সেটি এখন তাদের মূল লক্ষ্য। এ অবস্থায় লড়াইয়ের ময়দানে চীনকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুল্ক নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পৌঁছান তিনি। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে তার। ইউরোপীয় পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসব সমস্যার সমাধানই মেলোনির এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টাইম সাময়িকীর 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার এই তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। এতে লিডার ক্যাটাগরিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম, ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তালিকায় ডক্টর ইউনুস সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর নেতৃত্ব বুঝে নেন তিনি। শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রান্তিক মানুষের আত্মনির্ভরশীল করে তুলতে ভূমিকা রেখেছেন। ঐতিহাসিক সফরে ভিয়েতনামের পর এবার মালয়েশিয়ায় গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব গড়তে 3টি প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট শি। মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে উঠে আসে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা। তার এই সফরের মধ্য দিয়ে আঞ্চলিক রাজনীতিতে মার্কিন প্রভাব কমে চীনের অবস্থান দৃঢ় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় 1 দশক পর মালয়েশিয়ায় পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কেবল চীন মালয়েশিয়ার জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। কুয়ালালামপুরে পৌঁছেই এ মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার দাবি, এ সফর বন্ধুত্ব ও নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পথ চলার অংশ। স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকে শি জিনপিং বলেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে দুই দেশের বন্ধুত্ব। উচ্চ পর্যায়ের কৌশলগত ভবিষ্যৎ অংশীদারিত্ব গড়তে 3টি প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট শি। জানান, দুই দেশই আত্মনির্ভরশীল ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে আছে। এছাড়া উন্নয়ন সহযোগিতায় ঐক্য গড়ে উচ্চমানের অংশীদারত্বের মডেল স্থাপন করা উচিত বলেও মনে করেন চীনা প্রেসিডেন্ট।
ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে বলে বৈঠকে আলোচনা করা হয়। মালয়েশিয়ার বন্দরগুলোকে আঞ্চলিক বাণিজ্য হাবে রূপান্তরের বিষয়ে কাজ করতে একমত হয়েছে দুই দেশের নেতা। বৈঠক শেষে ৩০টিরও বেশি সহযোগিতা চুক্তিতে সই করা হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, চীন ও মালয়েশিয়া এখন বাণিজ্যিক সঙ্গীর পাশাপাশি কৌশলগত সঙ্গী হিসেবেও কাজ করবে। 5 দিনের দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে এর আগে ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেল যোগাযোগ ব্যবস্থা সহ নানা খাতে বাণিজ্যিক চুক্তি করেন শি। ভিয়েতনাম মালয়েশিয়ার পর এবার কম্বোডিয়া সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া হাজারো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে অসহায় শিশুরা। প্রতি বছরই এই ভয়ঙ্কর যাত্রায় প্রাণ হারাচ্ছে, নিখোঁজ হচ্ছে অসংখ্য শিশু, সইতে হচ্ছে নানা নির্যাতনও। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত এক দশকে এই পথে প্রাণ হারিয়েছে প্রায় ৩,৫০০ শিশু। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন শত শত মানুষ ভাসছে ভূমধ্যসাগরে। তাদের অনেকেই শিশু, যাদের অধিকাংশের নেই কোনো অভিভাবক। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গত এক দশকে এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছে প্রায় ৩,৫০০ শিশু। গড়ে প্রতিদিন অন্তত একজন শিশু হারিয়ে যাচ্ছে এই মৃত্যুযাত্রায়। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ভূমধ্যসাগরের সবচেয়ে বিপজ্জনক রুট হিসেবে চিহ্নিত সেন্ট্রাল পথটি উত্তর আফ্রিকার উপকূল থেকে শুরু হয়ে ইতালির সিসিলি দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এই পথ পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২২,০০০ মানুষের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এই পথ ব্যবহার করা প্রতি ৬ জন অভিবাসীর একজনই শিশু। ইউনিসেফ জানায়, তাদের ৭০% বিভিন্ন ধরনের শোষণ, নির্যাতন ও সহিংসতার শিকার। একা যাত্রার সময় শিশুদের অনেকে পড়েছে শোষণ, জোরপূর্বক শ্রম, এমনকি বন্দিদশার মতো ভয়াবহ অভিজ্ঞতার মুখে। এদিকে অভিবাসন প্রতিরোধে আরও কঠোর হচ্ছে ইতালি সরকার। তিউনিসিয়া ও লিবিয়ার সঙ্গে চুক্তির আওতায় এই দুই দেশের উপকূল রক্ষীদের মাধ্যমে সাগর যাত্রা ঠেকাতে অর্থ সহায়তা দিচ্ছে ইতালি। কাকুলি আখতার, সময় সংবাদ। সার্বিয়ায় মাসব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর জুরো মেকুট। চলমান উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি। তবে রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা না থাকায় মেকুটের নেতৃত্বে দেশটিতে স্থিতিশীলতা ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় বুধবার সার্বিয়ার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডক্টর জুরো মেকুট। রাজনীতিতে একেবারেই নবাগত এই মেডিকেল অধ্যাপককে নিয়ে পার্লামেন্টে ভোট ছিল মূলত আনুষ্ঠানিকতা। গেল নভেম্বর থেকে দুর্নীতি বিরোধী আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়লে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। নবি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় শুরু হয় তুমুল আন্দোলন। এই আন্দোলন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের ১২ বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি এই বিপর্যয়ের মূল কারণ। দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ভুচিচ। তবে নতুন প্রধানমন্ত্রী মেকুট জানিয়েছেন, বিক্ষোভের অবসান চায় তার সরকার। চলমান উত্তেজনা কমাতে চলবে আলোচনা। যদিও রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় তার নেতৃত্বে দেশটিতে আদৌ স্থিতিশীলতা ফিরবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। সার্বিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলেও আন্দোলন সহজে থামবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাড়ছে হামের সংক্রমণ। গত এক মাসে অঙ্গরাজ্যটিতে আক্রান্ত হয়েছে ৫৬১ জন, যাতে প্রাণ গেছে ২ শিশুর। গত ৩০ বছরে যুক্তরাষ্ট্রে এমন প্রাদুর্ভাব দেখেনি কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাবাকে চালু হয়েছে বিশেষ টিকাদান কেন্দ্র, তবে তাতেও আতঙ্ক কমছে না স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ৩০ বছরের মধ্যে এটি ভাইরাসজনিত এ রোগের সবচেয়ে বড় আক্রমণ। সংক্রমণের প্রধান শিকার শিশুরা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে একাধিক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় লাবাক কাউন্টিতে খোলা হয়েছে বিশেষ ভ্যাকসিন ক্লিনিক। সন্তানের সুরক্ষায় টিকা দিতে নিয়ে আসছেন অভিভাবকরা।
বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত ভ্যাকসিনেশনের কর্মসূচি চালু করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মহামারী আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ক্যাথরিন ওয়েলস। আমরা জানতাম কিছু মানুষ টিকা নেয়নি, কিন্তু এত বড় আকারে সংক্রমণ হবে সেটা ভাবিনি। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হলেও হামের মতো ভাইরাস সবসময় ঠেকানো যায় না, তাই সবাইকে টিকার আওতায় আনতে না পারলে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বাড়বে। ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি গেইনস কাউন্টিতে। টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তরের মতে এই অঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কারণ হতে পারে আন্তর্জাতিক যাত্রীরা। বিশেষ করে কানাডা থেকে ফিরে আসা কোনো ব্যক্তি এই ভাইরাসের বাহক হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সংক্রমণ ঠেকাতে টিকার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে শিশু, ডায়াবেটিস রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকাদানি হতে পারে সংক্রমণ থেকে বাঁচার একমাত্র পথ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে 500 বছরের পুরনো ওক গাছ কাটা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিরাপত্তার খাতিরে গাছটি কাটা হয়েছে বলে দাবি করেছে টোবি কারভারি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। প্রাচীন গাছটি ছিল জাতীয় ঐতিহ্যের অংশ, যা তালিকাভুক্ত ছিল উডল্যান্ড ট্রাস্টের অন্যতম প্রাচীন বৃক্ষ তালিকায়। অনেকটা নীরবেই কেটে ফেলা হলো লন্ডনের অন্যতম পুরনো ওক গাছটি, যার বয়স হয়েছিল প্রায় 500 বছর। গাছটির পুরুত্ব ছিল 6 মিটার বা 20 ফুট। যুক্তরাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল ওই ওক গাছ, এমনকি তালিকাভুক্ত ছিল উডল্যান্ড ট্রাস্টের প্রাচীন বৃক্ষ তালিকাতেও। নিরাপত্তার অজুহাত দেখিয়ে গাছটি কেটেছে টোবি কারভারি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তাদের মতে গাছটি ছিল মৃত ও বিভক্ত কাঠে ভরা, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এমন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় কাউন্সিল। তাদের অভিযোগ, গাছ কাটার আগে কাউন্সিলকে কিছুই জানানো হয়নি। তবে গাছটির বাকি অংশ কাটার ওপর জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উডল্যান্ড ট্রাস্টের মতে এরকম প্রাচীন বৃক্ষগুলোকে আইনত সংরক্ষণের আওতায় আনার এখনই সময়। তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যেন জাতীয় ঐতিহ্যবাহী গাছগুলোর একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে সেগুলোকে বৃক্ষ সংরক্ষণ আইনের আওতায় দ্রুত নিয়ে আসা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। তীব্র বালুঝড়ের কবলে বিপর্যস্ত রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন প্রদেশ। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 3747 জন। মঙ্গলবার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায়। বাগদাদে 1014 জন এবং আল মুথান্নায় 874 জন বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তবে কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বালুঝড়ের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ড্রেসডেন শহরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাংলা নববর্ষের অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বর্ষবরণের পাশাপাশি ঈদ পুনর্মিলনী ও বিশ্ববিদ্যালয়ে সদ্য আগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অন্যদিকে হামবুর্গ শহরের একটি হলে পালিত হয় পয়লা বৈশাখ ও বইমেলা। বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় জার্মানরাও এতে অংশ নেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কারাবন্দী দিবসে রামাল্লার রাজপথে হাজারো মানুষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর চলছে অমানবিক নির্যাতন, অভিযোগ হামাসের। গাজায় একদিনে নিহত আরও 25 ফিলিস্তিনি। পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যাবে না তেহরান, হবে না কোনো আলোচনা, সাফ বার্তা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। এবং বেইজিংয়ে শুল্ক আরোপের পাল্টা জবাব ট্রাম্পের। চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণা। বাণিজ্য যুদ্ধ শুরুর দায়ভার যুক্তরাষ্ট্রের, বলছে চীন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।